12/2। শাহেদ? হ্যাঁ বন্ধু, আমি শাহেদ। শোনো, আসার সময় বাজার থেকে আমি না ওর কথাই তোমাকে সব সময় বলতাম। আমার ছেলেবেলার বন্ধু শাহেদ। শাহেদ তোর ভাবি। ওয়ালাইকুম সালাম। আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। শুনতেই হবে। আমরা ছিলাম মানিক জোট। আমাদের বন্ধুত্ব দেখে গায়ের সবাই বিস্ময়ে তাকিয়ে থাকতো। খাওয়া, স্কুলে যাওয়া, খেলা থেকে শুরু করে ঘুমানো ছিল একসঙ্গে একই চৌকিতে। এত কথা তোকে বলতে হবে না। তোর কথা আমার কাছে শুনে শুনে আমেনার মুখস্থ হয়ে গেছে। আমেনা যাও, বন্ধুর জন্য ভালো করে চা নাস্তা নিয়ে এসো। শুধু চা নাস্তা কি রে? আমি আজ তোর বাড়িতে থাকবো, সারা রাত গল্প গুজব করবো। তুই খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। এই তো আমার সৌভাগ্য রে। আয় ভেতরে আয়। না না, এখানে খোলা জায়গাই ভালো। তাহলে এক মিনিট। থ্যাংক ইউ। ভাবিকে নিয়ে এলেই পারতি। চার্টার্ড ব্যাংকের হেড অফিসে একটা লোন স্যাংশনের কাজে হঠাৎ করে চট্টগ্রাম থেকে ঢাকা আসলাম বলে বউকে আনিনি। কাল সারাদিন সেই কাজ করেছি, আর আজ সারাদিন দেখেছি শুধু তোর জন্য। কেমন আছিস বন্ধু? আর কেমন আছি, জীবনের পথ কোন রকমে পার হয়ে যাচ্ছি। একটা কথা বলবো, রাখবি? বল। তুই আমার সাথে চল বন্ধু। আমার বিরাট শিপিং ব্যবসা, আমার সাথে আমার ব্যবসায় তুই পার্টনার হয়ে থাকবি। পার্টনার থাকার মতো মূলধন আমার নেই বন্ধু। বন্ধুত্বের চেয়ে বড় মূলধন পৃথিবীতে আর কিছু নেই। সেই মূলধনে তুই আজীবন আমার পার্টনার হয়ে থাকবি। আমি তোকে সাহায্য করব। থ্যাংক ইউ। আই ডোন্ট নিড এনি হেল্প। Why? Am I not your friend? Certainly yes. You are my bosom friend. কিন্তু বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই বন্ধুত্ব চিরস্থায়ী থাকে, নইলে বন্ধুত্বে ফাটল ধরে যায় বন্ধু। তোর সাথে কথায় আমি কোনোদিন পারিনি, আজও পারবো না। ঠিক আছে, সাহায্য না নিস, উপহার তো নিবি। না, উপহার নিতে আমার আপত্তি নেই। এই হীরের আংটিটা আমি তোর জন্য নিয়ে এসেছি। দে, হাতটা দে। দে। কামান। আমি না, দেখো, শাহেদ আমাকে এই হীরের আংটিটা দিয়ে। হীরের আংটি? হ্যাঁ। বাহ, খুব সুন্দর তো। কিন্তু এত দামি আংটি? আমাদের বন্ধুত্ব হীরার চেয়ে অনেক দামি ভাই। তা তোর ছেলে মেয়েদের যে কিনা আমার শুধু এই দুটো ছেলে, সাগর আর সুমন। তা তোর ছেলে মেয়ের খবর কি বল? মাত্র বিয়ে করেছি, এখনো ছেলে মেয়ে হয়নি। তবে তোর ছেলেদের দেখে আমার ছেলের স্বাদ পূর্ণ হয়ে গেছে। আমি মেয়ে দিয়ে ছেলে নেব, আর হাসান ছেলে দিয়ে মেয়ে নেবে। কিরে, তোর একটা ছেলে আমাকে দিবি না? গাছে কাঁঠাল গোফের তেল। আরে আগে তোর মেয়ে হোক, তারপর দেখা যাবে। ইনশাল্লাহ হবে। আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো অপূর্ণতা থাকবে না। কিরে, ছেলে দিবি না? তাহলে কথা দে বন্ধু, আমাদের বন্ধুত্বের স্মৃতি আমি আজীবন ধরে রাখতে চাই। কিন্তু আপনার যদি মেয়ে না হয়? বন্ধু কথা দিলেই মেয়ে হবে। দে। ঠিক আছে, দিলাম। এখন বসে তুই চা খা, আমি বাজারে গেলাম, দেখি তোর প্রিয় মলামাত পাই কি না। অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম। ভাবি, আমরা দুই বন্ধু স্কুল জীবন থেকে কলেজ পর্যন্ত একসাথে এক চৌকিতে ঘুমিয়েছি। আর কিন্তু আমার বন্ধুকে আপনি পাবেন না। আমরা দুজন আজ একসাথে এক চৌকিতে ঘুমবো। ভাবি,
আপনার মলা মাছের চচ্চড়িটা চমৎকার ছিল। আসি ভাবি। আবার আসবেন। হ্যাঁ বন্ধু, আমি আমার সমস্ত টাকা এবং আমার সমস্ত সম্পত্তি ব্যাংকে মর্গেজ রেখে চার্টার ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়ে নতুন একটা জাহাজ কিনেছি। দয়া করিস যেন সফল হতে পারি। সবকিছুর মালিক আল্লাহ, তার উপর ভরসা রাখিস, তুই সফল অবশ্যই হবি। তো হ্যাঁ, তোর ঠিকানাটা তো আগেরটাই আছে। হ্যাঁ, তবে সামনের মাসে অন্য ঠিকানায় চলে যাবে। তাহলে সে ঠিকানাটা দে। এখনো সেটা ঠিক হয়নি, ঠিকানা বদল হলে আমি তোকে চিঠি লিখে জানাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বন্ধু আসি। ভালো থাকিস। তুমি যখন ছিলে তখন সকালে ঘুম ভাঙতো পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শুনে, আর এখন ঘুম ভাঙে সাগর আর সুমনের ঘর থেকে ইংলিশ মিউজিক শুনে। ভোলা, এই ভোলা, মসজিদে আমার ডাকছেন ভাবি? শাট আপ! তোকে না বলেছি আমাকে ভাবি বলবি না, ম্যাডাম বলবি। জি ভাবি। জি জি ম্যাডাম। আমার ব্যক্তি কোথায়? ব্যক্তি? না মানে ওই তো ওইখানে। একদম ঠান্ডা হয়ে গেছে, এই সকালে কমলাটা পাঠাইছি। এই এটা খাইবেন ম্যাডাম? ইডিয়েট! কমলা খেতে পাঠিয়েছিস কেন? তুই কি মরেছিলি? আরে তো মরম কেন, মানে আমি স্যারের জন্য নাস্তা রেডি করতেছিলাম। চুপ! ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক হচ্ছে না। ম্যাডাম কথাটা ঠিক কর নাই, আমি ছোট লোকের বাচ্চা না, আমি গরিবের বাচ্চা। আমার বাপ গরিব, আমার দাদা গরিব, আমার দাদার দাদা গরিব, আমার 14 গোষ্ঠী গরিব, কিন্তু কেউ ছোট লোক না। ওইসব কথা আমারে পেন না, আমরা ছোট লোক না। আবার তর্ক? কি হচ্ছে? কি হচ্ছে? দেখেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোলা আমার সাথে তর্ক করছে। তোমার সাথে তর্ক করছিল? বলা, তুই তর্ক করছিলি? আস্তাগফিরুল্লাহ। ভাইজান আপনি কথাটা বলেন কি? ভাবি সবের লোক তর্ক করলে এই বাড়িতে আমার চাকরিটা থাকবো? নিজের অবস্থাটা বুঝতেছেন না?
তাহলে তুই কাজ করগে যা। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। দারুণ লাগছে তোমাকে আমার লক্ষ্মী সোনা। গুড্ডু গুড্ডু। থাক, আর ঢং করতে হবে না। পরশু তোমাকে জড়োয়া নেকলেসের কথা বলেছিলাম। আরে সাথে সাথেই অর্ডার দিয়েছি। ওকে। আর আমার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট করতে বলেছিলাম। করেছি করেছি এবং তোমার কথা মতো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা দিয়েছি। কিন্তু সাভারের জমিটা সেটাও তোমার নামে করেছি। Wow! কিন্তু এটা এখন ডিস্টার্ব। শোনো, বাবা যেন জানতে না পারে তোমার কথা মতো বাবাকে মিথ্যে বলেছে। জানবি কি করে? অফিসের সমস্ত চাবিকাঠি তো তোমারই হাতে, আর বাড়ির চাবি হলো আমার হাতে। শোনো, তোমার এখন অফিসে যাবার সময়। বাবা মনে হয় রেডি হয়ে গেছেন। যাও, তুমি রেডি হয়ে নাও। যাও না, যাও। ভোলা, সুমন বৌমা ওরা এখনো আসেনি? আইসি না, মানে আহে নাই। ওই যে আহে পড়তেছে স্যার। চলো, আপনি এসে গেছেন। ও মা, আব্বাজান এসে গেছেন, আর তোরা কেউ আমাকে জানাসনি কেন? ছি 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 ছি, সরি আব্বাজান, আমি একদম ভুলেই গিয়েছিলাম। এই, কি হলো, বসো। যেভাবে মিউজিক বাজাও তাতে মনে কিছু থাকার কথা নয়। তা সাগর কি নাস্তা করে কলেজে গেছে? জি, সাগর নাস্তা করেই কলেজে গেছে। হ্যাঁ রে সুমন, সাগর ঠিক মতো লেখাপড়া করছে তো? হ্যাঁ বাবা, তুমি ওর জন্য ভেবো না, ও খুব ভালো ছেলে। কি বললি? আমি একটা মেয়েকে পড়াতে পারবো না? না দোষ, পারবি না। এই মেয়ে নয়, গরম পরোটা। দারুণ সুন্দরী, কিন্তু ভীষণ অহংকার। যারাই আমরা তার সাথে বন্ধুত্ব করতে গিয়েছি তাকেই পাত্তা দেয়নি। নতুন ভর্তি হয়েছে, ওই মেয়েটার কথা বলছিস তো? ওরে বাবা, ওর কাছে যাওয়া আর আগুনে ছাপ দেওয়া একই কথা। বড় ডেঞ্জারাস। ওসব ডেঞ্জারাস ফেঞ্জারাস বাদ দিয়ে এখন বল, মেয়েটা কোথায়? মেয়েটা? হ্যাঁ। ওই যে আসছে। হ্যাঁ, অরুণ, কোন মেয়েটা? আরে ওই যে ওড়না মাথায়। ও তো দেখছে একটা সুইট টুনটুনি পাখি। তোরা যেভাবে বলছিলি ভেবেছিলাম বাঘিনী সিং কেউ হবে। ওকে তো আমি এক্ষুনি পটিয়ে ফেলবো। হ্যাঁ, এক্সকিউজ মি, বিউটিফুল নেম, দারুণ নাম। জানেন, রুবি একটা দামি পাথরের নাম। আমি জানি। কিন্তু আমার নামটা তো জানেন না। আমার নাম সাগর, আর সাগরের বুকেই রুবির জন্ম। জি না, রুবি সাগরে জন্মায় না। ও, আই এম এক্সট্রিমলি সরি, ভুল বলে ফেলেছি। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। কি বলেন মিস রুবি? ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয় না। ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরে। ওহ শিট, আবারও ভুল করে ফেলেছি। মানে আপনাকে দেখার পর থেকে আমি খালি ভুলই করে যাচ্ছি। মনে হচ্ছে আপনি যেন আমার ভুলের সংশোধনী। খুব মিষ্টি কথা বলতে পারেন আপনি। থ্যাঙ্কস। তবে মিষ্টি কথা সবসময় চিরা ভেজে না। হ্যাঁ, হাত ছাড়ুন। এই যা, ছি, আবারও ভুল করে আমি আপনার হাত ধরে ফেলেছি। আজ যে কি হচ্ছে, বারবারই আমার ভুল হচ্ছে। এই ম্যাডাম, চলুন না ক্যান্টিনে বসে 2 কাপ খেয়ে আমরা ভুলে সংশোধন করে ফেলি। দুঃখিত, আমি চা খাই না। নো প্রবলেম, নো প্রবলেম। চা না খান, চা খাবে। আই মিন সিঙ্গারা, খোক, ডিম পুরি, তাই না ডার্লিং? ও মাই গড, আজ আমার কি হচ্ছে? বারবার শুধু ভুলই করছি। আসলে বিশ্বাস করুন, আমি কোনোদিন এই ধরনের ভুল করিনি। আপনাকে দেখার পর থেকে আমার মনের মধ্যে কেমন যেন গন্ডগোল শুরু হয়েছে। যে শব্দগুলো আপনাকে বলা উচিত তার বদলে অন্য শব্দ বেরিয়ে আসছে। আই এম ভেরি 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 সরি।
ছাড়ুন বলছি। হাত ধরতে আপনি রাগ করলেন, অথচ অথচ আমারই হাত ধরার জন্য কত মেঘ ঘুরে মরছে। আর আমার হাত যদি কেউ ধরে হুম, তবে সেই ব্যক্তির গালে হাতটা গিয়ে সপাতে থাপ্পড় মারে। আপনাকে দেখতে ভদ্রলোক মনে হচ্ছে, তাই হাত তুললাম না। তবে ভবিষ্যতে যে তুলবো না এমন কোনো নিশ্চয়তা নেই। কিরে, বলেছিলাম না পাত্তাই পাবি না, দিল তো তোকে গোল খাইয়ে। এই শালারা, এই তোরা শুনেছিস শুনেছিস আমার সাথে কি কথা হয়েছে? তাহলে আন্দাজে ঢিল মারছিস কেন? হ্যাঁ না, আরে সে এক ফাটাফাটি কথা। রুবি বলল, এত লোকের সামনে আপনি কেন ওইভাবে কথা বলছেন? দয়া করে কাল আসুন না, একটু নিরিবিলিতে বসে কথা বলবো। তোর সাথে নিরিবিলিতে কথা বলবে? হাই সুইটি। ও আই এম সরি, সুইটি না, আই মিন মিস রুবি। এমন করে তাকাও কেন? দৃষ্টিটা একটু সফট করো, একটু নরম করো, একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাও। না না, কেউ নেই, একদম নিরিবিলি, প্রেমের কথা বলার অপূর্ব পরিবেশ। মিস্টার সাগর, হ্যাঁ বলো। ডোন্ট ডিস্টার্ব মি, আমি এখানে পড়ছি। আমিও তো পড়তে চাই, মানে ভালোবাসার লেখাপড়া করতে চাই, মানে তোমার ভালোবাসার বুকে আমি লাভ দিয়ে পড়তে চাই। আই লাভ ইউ মিস রুবি, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। এই রুবি, ওয়াও, ইউ নো ব্ল্যাক ড্রেস আপনাকে দারুণ মানিয়েছে। আচ্ছা, আপনার কি লজ্জাশরম বলতে কিছু নেই? আছে, এই জন্যই তো জামা কাপড় পরে ঘুরি। চুপ করুন। ইয়ে মানে ভালোবাসা পড়লে নাকি মানুষের লজ্জা শরম সব চলে যায়। বাহ, ভালোবাসা সম্পর্কে আপনার দেখছি খুব ভালো ধারণা। তাই এ পর্যন্ত কতটা ভালোবাসা করেছেন? একটাও না, এই প্রথম করতে যাচ্ছি, কিন্তু জানেন হালে পানি পাচ্ছি না। ভালোবাসা তো করা যায় না মিস্টার সাগর, ভালোবাসা হয়ে যায়। এক্স্যাক্টলি, আমারও ভালোবাসা হয়ে গেছে। আপনার কি ভালোবাসা হয়নি? গায়ে পড়ে যারা ভালোবাসার কথা বলে তাদের জন্য ভালোবাসা না, আমার ঘৃণা হয়। শুনুন, আপনার ঘৃণাকে আমি ভালোবাসি। ডিসগাস্টিং। ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন। আমাকে ছাড়া আর কাউকে, আমাকে ছাড়া আর কাউকে দিতে পারো না তুমি মন। ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন। আমাকে ছাড়া আর কাউকে, আমাকে ছাড়া আর কাউকে দিতে পারো না তুমি মন। ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন। আমি একজন মন্দ মানুষ, কেন তোমার এই ধারণা? এই কথা কি একটিবারও মন থেকে মুছে দিতে পারো না? আমি একজন মন্দ মানুষ, কেন তোমার এই ধারণা? এই কথা কি একটিবারও মন থেকে মুছে দিতে পারো না? বলতে গেলে
হঠাৎ করে বিপদ এলে বুঝবে তখন আমি তোমার সবচেয়ে আপনজন। ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন। কেন এত রূপের গরম, রূপ তো চিরদিন হবে না। আমার মতো এমন প্রেমী সারা দুনিয়ায় খুঁজে পাবে না। ও কেন এত রূপের গরম, রূপ তো চিরদিন হবে না। আমার মতো এমন প্রেমী সারা দুনিয়ায় খুঁজে পাবে না। তাও একটু মনের ফুলের মতো ভাঙাবো, তাই তো বলি হাসি ধরে কিছুক্ষণ ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন। আমাকে ছাড়া আর কাউকে, আমাকে ছাড়া আর কাউকে দিতে পারো না তুমি মন। ভেবে দেখলাম আমার মতো লোক তোমার বড় প্রয়োজন। বাঘিনী সিংহীকে বশ করা যায়, কিন্তু ওই মেয়েকে বশ করা যাবে না। এখন তো গালে অপমানে জুতা মেরেছে, কাল যদি প্রিন্সিপালকে বলে, প্রিন্সিপাল কলেজের সবার সামনে তোকে জুতা মারবে। এই অপমানের চেয়ে মৃত্যু অনেক ভালো। মেয়েদের বুকের ওড়না কেড়ে নিয়ে তাদের সম্মানহানি করে, তার এই কলেজে থাকার কোনো অধিকার নেই। তোমার মতো ছেলেকে এই কলেজে রাখলে তোমার দেখা দেখি অন্যান্য ছেলেরা নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি। ইউ আর আউট ফ্রম দিস কলেজ। আসসালামু আলাইকুম স্যার। চল। এই যাবে না, এমন করে গাড়ি চাপা দিলে রোগীর যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। না না, তাতে আমার অপমানের প্রতিশোধ হবে না। আমি আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেব, আরো ভয়ঙ্কর প্রতিশোধ। হ্যালো হ্যালো, রাহুল স্পিকিং। সাগর এখন বাসায়, পরে কথা হবে, রাখি। হ্যাঁ না ডার্লিং, কি করবো বলো? যখনই তোমার কথা মনে পড়ে তখন আমি সমস্ত বাধা নিষেধ ভুলে যাই। মনে হয় তোমাকে সুমনের সাথে বিয়ে দিয়ে আমি ভুলই করেছি। তখনই তো তোমাকে আমি না করেছিলাম, আমি সুমনকে বিয়ে করব না, তুমি তো বললে। হ্যাঁ, তোমার দোষ নিয়ে আমি স্বীকার করছি। আমি চেয়েছি তুমি সুমনের বউ হয়ে গিয়ে ওই হাসান চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে, তারপর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসবে। আমি আর তুমি সুইজারল্যান্ডে গিয়ে সুখের জীবন কাটাবো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও চেষ্টায় আছি।
সাভারের জমিটা আমার নামে করে দিয়েছে, আরো 15 লাখ টাকা ব্যাংকে রেখেছে। আস্তে আস্তে সুমনকে বুঝিয়ে সব আমার করে নেব, তারপর ওকে লাঠি দিয়ে ফেলে আমি চলে আসবো তোমার কাছে। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং। ভাই বাবা, এই কি রে? চেকটায় একটা সই করে দাও। কিসের চেক? বাবা, ইন্স্যুরেন্সের পেমেন্টের চেক। এই কথা বলতে তোর এতবার ঢোক গিলতে হচ্ছে? তুই যে কি করে ব্যবসা চালাবে আমি বুঝতে পারছি না। ওরে বাবা, মিথ্যে বলতে আমার হাত পা কাঁপছিল। এই টাকার সাভারের জমিটার পেমেন্ট আর জড়া নেকলেসটার ডেলিভারি নিতে হবে। আবার দাঁড়িয়ে কি ভাবছিস? না কিছু না বাবা, এই যাচ্ছি। স্যার, ওই দীপা অটোমোবাইল ওয়ার্কশপ থেকে একজন মিস্ত্রি এসেছে, পাঠিয়ে দেবো? পাঠিয়ে দাও। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। আমাদের কোম্পানির অনেকগুলো গাড়ি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। আপনি গাড়িগুলো সব চেক করে আমাকে খরচের একটা বাজেট। সাহেব না? আমি সাহেব, আপনি মানে হাসান না? আমি হাসান, আমি হাসান। আপনার মানে তোর কাপড় ময়লা হয়ে যাবে। কাপড় ময়লা হোক, মন তো ময়লা হবে না। আয়, আয়। বস, এখানে বস। এই দেখো, এই কি করছিস? লোকে দেখলে কি বলবে? লোকে বলবে এক বন্ধু তার আরেক বন্ধুকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছে। কিন্তু তুই এইভাবে, এই অবস্থায়, ও মাই গড, আমি ভাবতেই পারছি না। এই জগতে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা অনেক সময় ভাবা যায় না। সব আল্লাহর ইচ্ছা। তিনি দিনকে রাত, রাতকে দিন করতে পারেন। হ্যাঁ, তিনি এক মুহূর্তে ফকিরকে কোটিপতি আর কোটিপতিকে পথের ভিখিরি করে ফেলতে পারেন। কিন্তু তোরই কি অবস্থা বন্ধু? তোর মনে নেই? তোকে বলেছিলাম না, আমার যাবতীয় সহায় সম্পত্তি সবকিছু মর্গেজ দেখে আমি চার্টার ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়েছিলাম জাহাজ কিনতে। হ্যাঁ বলেছিলে, আমার সব মনে আছে। জাহাজটা আমি ঠিকই কিনেছিলাম। আসার পথে জাহাজটা ডুবে যায়, আর সেই সাথে আমারও সবকিছু ডুবে যায়। আমি এক মুহূর্তে পথের ফকির হয়ে যাই। দেনার দায়ে আমার জেল হয়ে যায়। জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম তোর কাছে আসবো, কিন্তু কিন্তু কি? আমার বউয়ের হার্ট অ্যাটাক হয়। মারা যাওয়ার আগে আমার মেয়েকে জন্ম দিয়ে যায়। তোর মেয়ে হয়েছে? কোথায় মেয়ে? আছে, অতি কষ্টে আমি ওকে মানুষ করছি। তুই আমার কাছে এলি না কেন? এসেছিলাম, কিন্তু তোর সেই ঠিকানে তোকে পেলাম না। হ্যাঁ, ঠিকানা বদল করে চলে গিয়েছিলাম রামপুরায়। সেখান থেকে ধানমন্ডি, বনানী, আজ গুলশানে নিজের বাড়িতে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম আমি শুনেছি, কিন্তু তার মালিক যে তুই এটা ভাবতে পারিনি। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ভাবতে পারি না সে হাসুর থেকে টাকার সাথে সাথে কখন হাসান চৌধুরী সাহেব হয়ে গেছি। আসলে টাকার সাথে সাথে সবকিছু বদলে যায়। তুইও অনেক বদলে গিয়েছিস। বাইরে বদলেছি, কিন্তু মন এখনো সেই মনই আছে, একটুও বদলায়নি। এখন তুই আমার সাথে পার্টনার হয়ে আমার সাথে ব্যবসা করবি। সরি, I don't need your help. But why? Am I not your friend? Yes, certainly. We are bosom friends. But বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই বন্ধুত্ব চিরস্থায়ী থাকে, নইলে ফাটল ধরে যায়। আজ আমি তোর সাথে কথায় পারবো না। এখন চল। কোথায়? তোর বাড়িতে তোর মেয়েকে আমি দেখব। ওকে না দেখা পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছি না। তোকে বলেছিলাম না আমার এক বন্ধুর কথা? এই সেই আমার বন্ধু, তোর হাসান চাচা। থাক, বেঁচে থাকো। যা মা, আমার বন্ধুর জন্য নাস্তা নিয়ে আয়। না মা, না, এখন নাস্তা না।
আমি তোকে আমার ছেলেদের না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছি না। সে কি আমার এখানে কিছু না খেয়ে আরে ওসব তো মেহমানের জন্য, আমি তো মেহমান না। কিন্তু কোনো কিন্তু নেই। এখন চল তো। যাও বাবা, তোমার প্রাণপ্রিয় বন্ধু তোমাকে নিয়ে যেতে চাইছে, তার মনে দুঃখ দিও না। এই তো মা, মায়ের মতো কথা। এখন চলি মা, চল। আসি মা। বৌমা, বৌমা তাড়াতাড়ি এসো। জি বাবা। বৌমা দেখো কাকে নিয়ে এসেছি, আমার ছেলেবেলার বন্ধু শাহেদ। আপনার বন্ধু? বিশ্বাসই হয় না। মনে হয় একটা গরিব মানুষ। হ্যাঁ এখন গরিব, কিন্তু একদিন সে গরিব ছিল না, ছিল কোটিপতি, বিরাট ব্যবসায়ী। এই যে আমার বিশাল সম্পত্তি দেখতে পাচ্ছ, এ সবই তার দয়ার দান। এসব কি যাতা বলছিস? আরে যা তা না, যা তা না। আয় আমার ঘরে আয়, আমি সব তোকে খুলে বলছি। আয়। বৌমা, ভোলাকে এক্ষুনি বাজারে পাঠাও, যে করে হোক বাজার থেকে মলা মাছ আনতে বলো। আমার বন্ধু মলা মাছ খুব পছন্দ করে, আজ ওকে মলা মাছ দিয়ে ভাত খাওয়াবো। আয়। এমন একটা নোংরা মানুষকে আব্বাজান বন্ধু বানিয়ে রুমে নিয়ে ঢুকলো। ছি 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 ছি। আমি না বেঁচে নেই, সারা জীবন দুঃখ আর দারিদ্রতার সাথে সংগ্রাম করতে করতে কখন যে ওর বুকটা ঘুণে ধরে গিয়েছিল টেরই পাইনি। যখন ওর শেষ সময়, তখন 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 ওর চিকিৎসা করার মতো আমার কাছে ছিল না। চারিদিকে টাকার জন্য হন্য হয়ে ঘুরেছি, চিকিৎসা করাতে পারিনি। আর যখন তোর দয়ায় আমি টাকা পেলাম, তখন ওর শেষ সময়। আমার দয়ার টাকা? হ্যাঁ বন্ধু, মনে আছে তোর? তুই আমার বাড়িতে এসে আমাকে একটা হীরের আংটি দিয়েছিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর কাছে মনে মনে ক্ষমা চেয়ে চোখ কান বুঝে আমেনার চিকিৎসার জন্য আমি সে হীরের আংটিটা বিক্রি করে দেই। ওই টাকা নিয়ে যখন হাসপাতালে পৌঁছি, তখন আমেনা আমাকে ছেড়ে চিরবিদায় নিয়েছে। আমি বউকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার সন্তানেরা বেঁচে গেছে। যে টাকা আমি আমার বউয়ের চিকিৎসায় লাগাতে পারিনি, সে টাকা দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করি। সেই ছোট ব্যবসা থেকে আজ আমি এই শহরে একজন নাম করা ধনী ব্যবসায়ী। সব সব তোর দয়ার দান। না না না, আমার দয়া নয়, সব আল্লাহর ইচ্ছায়। তোকে আমি কসম দিলাম, এই কথা তুই আর কখনো কাউকে বলবি না। আচ্ছা আচ্ছা, সে না হয় বলবো না, কিন্তু তোর সাথে আমার অনেক কথা আছে। না না, এখন না, আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর বলবো। তোর প্রিয় মলা মাছ, মলা মাছ। হ্যাঁ, এবার তোকে একটা কথা বলি। বল। একদিন তুই আমার বাড়িতে এসে আমার হাতে আংটি পরিয়ে আমার কাছ থেকে কথা নিয়েছিলি যে তোর মেয়ে হলে আমার ছেলের সাথে বিয়ে দিবি, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে, কিন্তু আমার অবস্থা খারাপ হওয়ার সাথে সাথে সেই কথা আমি ভুলে গেছি বন্ধু। কিন্তু আমি ভুলিনি বন্ধু, এখন সে কথা রাখার সময় এসে গেছে। কিন্তু তোর আর আমার এখন আকাশ পাতালের ব্যবধান। তখনও তোর সাথে আমার আকাশ পাতালের ব্যবধান ছিল, কিন্তু আমি অমত করিনি, কথা দিয়েছিলাম। আর তোকেও কথা দিতে হবে। কথা দে, তোর লক্ষ্মী মেয়েটিকে আমার বাড়িতে বউ করে আনতে দিবি। গরিব বাবার মেয়ে এত বড় বাড়িতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে কিনা তাই ভাবছি। আরে পারবে পারবে, ওকে দেখেই মনে হয়েছে ও একটা লক্ষ্মী মেয়ে। ও এ বাড়িতে এলে আমি একটা ফুলের মতো বউ পাবো। তাহলে কথা দে বন্ধু। কথা দিলাম। তোমার দেয়া কথা রাখতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করে দেবো কেন? আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে হলে
তোর জীবনটা নষ্ট হয়ে যাবে, কথাটার অর্থ বুঝতাম না। যাকে আমি চিনি না, জানি না, দেখিনি, ওকে তো দেখলো আমি দেখেছি, আর আমার দেখে মনে হয়েছে ও একটা সৌরভ ছড়ানো ফুল। আর এমন একটা বউ আমার সংসারে এলে সংসার সুখের প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠবে। বাবা। সাগর, এই বিয়েতে তুই রাজি আছিস কিনা আমি শুধু হা অথবা না শুনতে চাই। আর হা অথবা না বলার আগে আমার একটা কথা শুনে রাখ, আমার বন্ধুকে দেওয়া কথা যদি আমি না রাখতে পারি, তাহলে আমি তোদের মায়া কাটিয়ে চিরদিনের জন্য চলে যাব। বাবা বেশ, তোমার এই কথার পর আমার আর কিছুই বলার নেই। তোমার বন্ধুর কথা শুনে মনে হচ্ছে উনি মানুষ না, ফেরেশতা। মানুষ এত মহৎ হতে পারে আমার জানা ছিল না। তোর বাকি জীবনটা ওই মহৎ মানুষটার বাড়িতেই তোকে কাটাতে হবে মা। তোমার কথাটা তো বুঝলাম না বাবা। তোর জন্মের আগেই ওর ছেলের সাথে তোর বিয়ে দেবো বলে আমি হাসানের কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলাম। আজ সেই কথা রাখার কথা হাসান আমার কাছ থেকে আদায় করে নিয়েছে। কিন্তু বাবা, তোমার বন্ধুর এত বড় সংসারে গিয়ে আমি কি তোমার আর তার মান সম্মান রক্ষা করতে পারবো? পারবি, পারবি মা, হ্যাঁ তুই পারবি। আমার বিশ্বাস তুই ওই সংসারে গেলে সংসারটাকে সোনার সংসারের মতো সাজাতে পারবি। এবার তোর কি মত বল? বাবা, আজকালকার মেয়েরা তার বরকে নিজে দেখে, তারপর মতামত দেয়। তুমি যখন ওকে দেখেছো, পছন্দ করেছো, তখন তোমার পছন্দই আমার পছন্দ। আমি দেখেছি, পছন্দ করেছি, কিন্তু আমি তো ছেলেকে দেখিনি। তাহলে ওকে তো গিয়ে দেখতে হবে। সাগর, ভাবি শোনো, আমি এই বিয়ে করব না। তোমরা দুজনে মিলে বাবাকে বোঝাও প্লিজ। ভাবি, বাবা আমাদের কারো মতামত না নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিল। শোনো, এই সিদ্ধান্তে সাগরের ক্ষতি হলেও আমাদের লাভ হবে। কিরকম? ওই মেয়েটি গরিব, ও এই বাড়িতে এলে তোমার আমার কথার বাইরে কোনো কিছুই করতে সাহস পাবে না। আর বড় লোকের মেয়ে এ বাড়িতে এলে সাগরকে সবকিছুর সমান অধিকারের কথা বলে সাগরের মাথা খারাপ করে দেবে। তার চেয়ে আসুক ওই বস্তির নোংরা মেয়েটা, ওকে উঠতে বসতে হুকুম চালাতে পারবো। আমাদের কথার বাইরে কোনো কথা বলার সুযোগই দেব না। ডার্লিং, যত তাড়াতাড়ি পারো বাবাকে বলে বিয়ের ডেটটা করিয়ে ফেলো। সুমন, বিয়ের দিন তারিখ আমি আজই আমার বন্ধুর বাড়িতে গিয়ে ঠিক করে আসবো। আয় আয় বন্ধু, আয়। ওয়ালাইকুম। আমি কেন এসেছি জানিস? আজ আমার বাড়িতে তোকে নিয়ে যাব। কি খাওয়াবো বলতো? কি খাবি? মলা মাছের চচ্চড়ি। ইয়ে, সাগর কোথায়? হ্যাঁ, সুমন সাগরকে ডাকতো। জি আচ্ছা, পাঠাচ্ছি। শোন, সামনের মাসের প্রথম সপ্তাহে বিয়ের দিনটা ঠিক করে ফেলি, কি বলিস? হ্যাঁ ঠিক আছে, তাই কর। কিন্তু একটা কথা, বেশি লোককে দাওয়াত দিলে কিন্তু আমি সামলাতে পারবো না। তুই বল কতজন নিয়ে যাব? এই 20-30 জন। বেশ, তাই নিয়ে যাব। সাগর, তো শাহেদ আঙ্কেল সালাম কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম পা আসসালাম। ধরে সালাম কর। না 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 না, পা ধরে সালাম করতে হবে না। মাশাআল্লাহ, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এবার আমি যাই, আমার একটা কাজ আছে। হ্যাঁ এসো বাবা, কাজ ফেলে রাখা ঠিক নয়, যাও। বাবা বাবা, দেখতে একেবারে প্রিন্সের মতো। রবির কাছে আমার মুখ থাকবে। হে আল্লাহ, হে পরবর্তীকাল, আমার বাবা বড় মুখ করে তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছে। তুমি আমার প্রতি রহম করো, যেন আমি ওই সংসারে গিয়ে বাবার মুখ উজ্জ্বল করতে পারি, উজ্জ্বল করতে পারি, উজ্জ্বল করতে পারি। আমিন।
কি বললে বাবা? ওই বস্তি থেকে আমাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, তোর কজন বন্ধু বান্ধব যাবে বল। ইম্পসিবল বাবা, আমার বন্ধুদেরকে ওই বস্তিতে নিয়ে আমার মান সম্মান নষ্ট করতে চাই না। সাগর, তুই ভুলে যাচ্ছিস, ওরকম একটা বস্তিতেই তোর মা তোকে জন্ম দিয়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য তোর বাবার ছিল না। বাবা, আমি তো তোমার কোনো কথার প্রতিবাদ করিনি, শুধু বলেছি আমার কাউকে নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই। আব্বাজান, আপনি ওর কথায় মন খারাপ না করে বিয়ের আয়োজন করুন। আমার ভাই মা কৃষ্ণা, আমি একজন
মারে, তুই স্বামীর ঘরে যাচ্ছিস, তোকে আমি কিছুই দিতে পারলাম না। নে, এই কোরআন শরীফটা রাখ। কোরআন শরীফ হলো দুনিয়ার সবচেয়ে পবিত্র। পাক পবিত্র কোরআন শরীফের মতো পবিত্র হয়ে থাকার জন্য এটা আমি তোর সঙ্গে দিয়ে দিলাম। এর মর্যাদা তুই রক্ষা করিস। ঠিক আছে, ঠিক আছে। তুমি 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 আমার বউ? আমি তোমার জন্য জীবনে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি। তুমি আমাকে থাপ্পড় মেরে অপমান করেছিলে। তোমার জন্য প্রিন্সিপাল আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোমার জন্য বন্ধুরা আমাকে নিয়ে সবাই এসেছে। সেই দিনে আমি শপথ করেছিলাম আমি ভয়ঙ্কর প্রতিশোধ। শোনো, তুমি আমার গায়ে হাত তুলেছিলে। তুমি যদি ভেবে থাকো তোমার সেই হাতে হাত রেখে তোমাকে নিয়ে আমি ঘর করব, তাহলে ভুল করবে। এই জীবনে কোনোদিনও তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না, কোনোদিনও না। দাঁড়াও, আমার স্বামীর দেওয়া বাসর ঘরের পুরস্কার আমি পেয়েছি, কিন্তু যিনি অনেক আশা করে তোমার বউ বানিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছেন, তিনি যখন জানবেন তার পছন্দ করা পুত্রবধূ তার ছেলের চোখে ঘৃণিত অবহেলিত, তখন উনি যে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তার সেই দুঃখ কষ্ট সইবার মতো ক্ষমতা থাকবে না। আর আমার বাবা যদি শোনেন আমার স্বামী আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তখন তিনি বাঁচবেন না। তাই তোমার কাছে আমার অনুরোধ, তোমার জন্য না হোক, আমার জন্য না হোক, তোমার আমার বৃদ্ধ বাবাদের জন্য আমাকে ত্যাগ না করে এখানেই এই ঘরের এক কোণে পড়ে থাকতে দাও। আমি এই ঘরের মেঝেতেই আমার শয্যা পেতে নেব। কাউকে বুঝতেই দেব না, যে তুমি আমাকে ঘৃণা করো। সবাই জানবে আমি সুখী আছি। তাহলে তোমার আমার বাবা শান্তি পাবে। আমি নিজের জন্য তোমার কাছে ভালোবাসা চাইবো না। ইচ্ছে হলে আমার দেওয়া চরের বদলে প্রতিদিন তুমি আমাকে একটা করে চর মেরো, তাতেও দুঃখ পাবো না। তোমার প্রতি আমার জীবনের এটাই প্রথম ও শেষ অনুরোধ। তুমি শুয়ে পড়ো, আমি ফুলের বাসর খুলে দিচ্ছি। হ্যালো ডার্লিং, রাহুল স্পিকিং। রাহুল,
আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। ওহ ডার্লিং, তুমি এত অস্থির হচ্ছ কেন? কত কষ্ট করে তোমাকে আমি ওই বাড়িতে ঢুকিয়েছি, ছেড়ে চলে এলে কি চলবে? সাথে করে সব কিছু নিয়ে আসতে হবে। ও শোনো, দলিলের কথাটা কি বলেছিলে? হ্যাঁ বলেছি, আমার নামে সম্পত্তি সব লিখে দিতে। আরে বোকা, ইউ আর রিয়েলি ফুল। আরে তোমার নামে লিখে দিতে বললেই কি লিখে দিবে? চালাকি করে লিখে নিতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, একদিন তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো, আমি সুন্দর করে ওর ব্রেনটা ওয়াশ করে দেব। তোমার কাছে? হ্যালো, না সাহেব বেরিয়ে গেছেন। আপনি কি বলছেন? ব্যাংক থেকে? ঠিক আছে, এলে আমি বলবো। এখানে কি চাই তোমার? আমার কিছু চাই না, মানে বাজার করার জন্য ভোলাকে পাঠাতে হবে। আপনি যদি টাকাটা দিতেন। টাকা? ফাইলটা যখন নিজের হাতে বাবাকে দিতে পেরেছো, তখনই চাবি নিয়ে নিজের হাতে আলমারি থেকে টাকাটা নিয়ে ভোলাকে দাও। ভাবি, ভাবি সব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি। এই বাড়িতে এসেই তুমি আমাকে এই বাড়ি থেকে সরাবার ব্যবস্থা করে ফেলেছো। না ভাবি, এসব মিথ্যে। আমি ফাইলটা নিয়ে গেলে আপনি বাবার কাছে ছোট হয়ে যাবেন। জানলে আমি কোনোদিন এই ফাইলটা নিয়ে বাবার কাছে যেতাম না। তবুও যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যার যা দায়িত্ব তাই করা উচিত, দায়িত্বের সীমারেখা পার হওয়া উচিত নয়। এই কথাটা মনে রেখো। ভোলাকে পাঠিয়ে দাও, আমি বাজার আনিয়ে নিচ্ছি। তা তোর শ্বশুর কি করে? আরে বিরাট বড় লোক, 10-12টা বিজনেস, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, বিমা, আরো কত কি। এছাড়াও অনেক ফরেন বিজনেসও আছে। আমরা শালা একটা ব্যবসার মালিক পাই না, আর তুই শালা 10-12 ব্যবসার মালিকের মেয়েকে বিয়ে করেছিস। তাই তো তোদেরকে বিয়েতে নিয়ে যায়নি। ওদের কাছে আমাকে গরিব মনে হয়, আর তোরা গেলে মনে হবে ফকির। বল এবার কোথায় যাবি? গাড়ির আবার কি হলো? শালা খারাপ করার সময় ছিল না। ও শিট, ধ্যাৎ, তারপরে গেছে। এই শুন তো, আচ্ছা এদিকে কোনো গ্যারেজ আছে নাকি? সামনে একটা গ্যারেজ আছে, চল তাহলে একটু কষ্ট করে ধাক্কা লাগা, প্লিজ প্লিজ দোস্ত, চল। আমি সরি। হ্যাঁ দে, চল জোরে দে। দিচ্ছি তো, আমাকে দিবি না? হ্যাঁ, তুই কিন্তু হাত ঠেকাচ্ছিস না। আজা জোরে দে। এই এখানে ভালো মিস্ত্রি কে? আরে বাবা তুমি? আরে ছোট ভাবি, আপনি আমাকে সব কাম করে হলেলে আমাদের কেন যাবো? আরে ছোট ভাবি, আপনি বসেন, আমরা করতেছি তো। আরে আমার এসব কাজ করার অভ্যাস আছে, কিছুই হবে না। কি হচ্ছে এখানে? ঘরের ময়লা পরিষ্কার করছি ভাবি। ছি 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 ছি, তুমি এবারে বউ হয়ে এসব নোংরা কাজ করছো? কাকে কি বলছো ভাবি? নোংরা কাজ শুধু ও না, ওর বাবাও করে। কি বলছো ছোট ভাই? আর বলো না ভাবি, আর একটু হলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যেত। প্রেস্টিজ পাংচার? একটু খুলে বলো না। আরে রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, বন্ধুদের সাথে গাড়িতে নিয়ে একটা গ্যারেজে গেলাম। সেখানে ছি ছি ছি, বলতে আমার লজ্জা হচ্ছে, আমার বউয়ের বাবা সেই গ্যারেজে মিস্ত্রি। হায় আল্লাহ, বলছো কি তুমি? ঠিকই বলছি ভাবি, বন্ধুদের সামনে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছিল। অথচ ওদের একটু আগে আমি মিথ্যে করে বলেছিলাম আমার শ্বশুর বিরাট বড় লোক, লন্ডন, আমেরিকা, সুইডেনে বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক। সত্যিই তো, লজ্জায় মাথা হেঁটে যাওয়ার মতোই। আগে কি ছিল না ছিল আমরা দেখতে যাইনি, এখন একটা বিরাট বাড়ির বউ হয়ে এসেছে। সেই বউর বাবার নিজের সম্মান থাকুক আর না থাকুক, আমাদের সম্মান তো রক্ষা করা উচিত। এক্স্যাক্টলি ভাবি, এই কথাটাই তুমি আমার বউকে ভালো করে বুঝিয়ে বলো।
না বাবা না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে জড়িও না। হয়তো তোমার বউ, ওকেই বলো। একটা মিষ্টির মেয়ের সাথে কথা বলতে আমার আত্মসম্মানে বাধে। স্কাউন্ডার। শুনলে তো নিজের কানে। এখন তোমার বাবাকে বলো এসব মিষ্টির কাজ ছেড়ে ঘরে বসে থাকতে। ছি 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 ছি, কি লজ্জা। আমার বাবা মিস্ত্রি, নিজের হাতে পরিশ্রম করে কাজ করে সংসার চালায়, চুরি ডাকাতি তো করে না। এতে লজ্জার কি দেখলেন আপনি? ও মামা, এটা লজ্জা নয়। তোমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সাগরের শ্বশুর একটা মিস্ত্রি। ছি, লজ্জা শিরিন। কাজকে ঘৃণা করে আমরা শিখিনি ভাবি। ওই ছোট কাজ করেই বাবা আমাকে এত বড় করে তুলেছে যে আপনাদের মতো বড় ঘরের বউ হয়ে আসতে পেরেছি। আর লেখাপড়া করার সময় পড়েছিলাম কোনো কাজই লজ্জা পেতে নেই, ঘৃণা করতে নেই, সব কাজই সমান। সে তো তুমি বলবেই, ছোট বাড়ি থেকে ছোট কাজ করে এসেছো। বড় বাড়ি বড় কাজের মূল্যায়ন তোমার দ্বারা হবে না। তুমি কি বলতে চাও তোমার বাবার কাজ আর আমার শ্বশুরের কাজ সমান? না, সমান নয়। আমিও তাই বলছিলাম আব্বাজান। আপনি একটু আপনার ছোট বৌমাকে বুঝিয়ে বলুন, চাঁদের আলো মাটিতে এসে পড়ে ঠিকই, কিন্তু চাঁদ আর মাটি কখনোই সমান হয় না। কারেক্ট। চাঁদ হলো কল্পনা আর মাটি হচ্ছে বাস্তব, আর মাটির উপরে জীবন দাঁড়ায়। চাঁদের কল্পনা নিয়ে রোমান্টিক প্রেমের কবিতা লেখা যেতে পারে, কিন্তু জীবন চলে না। শোনো ছোট বৌমা, তোমার বাবার সাথে আমার অনেক পার্থক্য, কারণ তোমার বাবা আমার চেয়ে অনেক বড় মাপের। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি। ওর বাবা সাহেব নিজে পরিশ্রম করে সংসার চালান, আর আমি ওর দয়ায়। তোকে আমি কসম দিলাম, এই কথা তুই আর কখনো কাউকে বলবি না। যে কথা আমার তোমাদেরকে বলা উচিত সে কথা আমি বলতে পারছি না, ওর বাবার দেওয়া একটা কসমের জন্য। তবে তোমরা শুনে রাখো, ওর বাবা বিরাট শিল্পপতি ছিলেন, আর আমি পথের ফকির ছিলাম। একটা বস্তিতে তোদের নিয়ে থাকতাম। আজ শায়দ ভাগ্যদোষে একটা গ্যারেজ মিস্ত্রি, আর আমি আজ ভাগ্য গুণে মাল্টিমিলিয়নিয়ার শিল্পপতি হয়েছি। ছোট থেকে বড় হয়েছি বলে ছোটর কি ব্যথা বেদনা তা আমি বুঝতে পারি। তাই আজকের পর গরিবের মেয়ে বলে ওকে তোমরা অসম্মান করবে, তা আমি টলারেট করব না। বলা, সাগর কোথায়? ঘরেই আছে। সাগর, সাগর! জি বাবা। তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে বাড়িতে সবকিছু চলবে ছোট বৌমার কথায়। ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলেছো, তাহলে আমি তোমাদের সবাইকে আমার সবকিছু থেকে বঞ্চিত করব। বাবা চুপ করো, আর একটা কথাও শুনতে চাই না। বড় বৌমা, তোমার আঁচল থেকে চাবির গোছা খুলে ছোট বৌমার আঁচলে বেঁধে দাও। চাবি? চাবির গোছা তারই সাথে যে সংসারটাকে নিজের মনে করে দায়িত্ব আর কর্তব্য পালন করে। বাবা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। যে গরিবকে ছোট করে দেখে তারা আসলে সংসারের চাবি থাকতে পারে না। দাও, ছোট বৌমাকে দিয়ে দাও। হ্যাঁ না, দিয়ে দাও, দিয়ে দাও। এই নাও। না ভাবি, আপনি বড় বউ, আর বাড়ির সংসারের দায়িত্ব ও কর্তব্য বড় বউয়ের হাতেই থাকে। বাবা, বড় বউয়ের অধিকার ছোট বউকে দিয়ে এই ছোট বউকে চিরদিনের জন্য বড় বউয়ের কাছে ছোট করে দেবেন না। আমি সংসারে বউ হয়ে এসেছি অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়। তাই বলছি, আমাকে সবার চোখে কাঁটা হয়ে নয়, ফুল হয়েই থাকতে দিন। শেখো, শেখো কিভাবে কথা বলতে হয়। আমার ফুলের মতো বউর কাছে শেখো। ভাবি, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। বৌমা,
তুমি আমার পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছো। তুমি চাবির গোছা না নিয়ে প্রমাণ করে দিলে যে তোমার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। এইখানে সাগর, সাগর, আমি আজ বিকেলের ফ্লাইটে 2 দিনের জন্য চিটাগং যাচ্ছি। ও, আর আমি চাই এই 2 দিনে তুই বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আয়। তোদের দেখলে আমার বন্ধুর বুক খুশিতে ভরে উঠবে। ইম্পসিবল, আমি ও বাড়িতে যেতে পারবো না। পারবি না? না, তোমার বন্ধুর জন্য তোমার মন উদার হতে পারে, কিন্তু সেখানে গিয়ে আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না। শ্বশুর বাড়িতে গেলে তোর মান সম্মান নষ্ট হবে। হ্যাঁ, যে শ্বশুর একটা সামান্য গ্যারেজের মিস্ত্রি, তাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। সাগর, বাবা, ভাইয়া, ভাবে, ভাইয়া, ভাবে, ভাইয়া। এই গুন্ডার মতো এখানে হইচই করছিস কেন? তুই কি শুনিসনি এই বাড়ি তোর বাবা বিক্রি করে দিয়ে চলে গেছে? হ্যাঁ, শুনেছি। তোরা ষড়যন্ত্র করে আমার বাবার বিশেষ সম্পত্তি সব দলিল করে দখল করেছিস। বাবার গায়ে তুই হাত তুলেছিস। বাবা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এসেছি তোদেরকে বাবার পাশে হাসপাতালে শুইয়ে দিতে, যাতে মৃত্যুর আগে তোরা বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাস। টাইগার, কালো হাসা, কোথায় তোরা? হ্যালো, 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 পুলিশ স্টেশন। তোরা এই সম্পত্তি দখল করার জন্য আমার ফেরেশতার মতো বাবাকে মৃত্যুর দ্বারে নিয়ে গেছিস। তাই তোদের বাঁচার কোনো অধিকার নেই। তোদের বাঁচার কোনো অধিকার নেই। ইন্সপেক্টর সাহেব, দেখুন এই গুন্ডাটাই ওকে খুন করেছে। ইন্সপেক্টর স্যার, আপনি সময় মতো না এলে ও আমাকেও খুন করে ফেলতো। বিশেষ করে ইন্সপেক্টর সাহেব, ওরা খুন করেছে, আমি খুন করিনি। হাতে পিস্তল আর লাশ পড়ে আছে, তারপরও বলছেন আপনি খুন করেননি। আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এই লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। তোদের দুজনকে আমার হাতে মরতো। তোরা আমার বাবার গায়ে হাত তুলেছিস। দুনিয়ার এমন কোন জেলখানা নাই যে আমাকে আটকে রাখতে পারে। তোদেরকে আমি শেষ করে দেব। আমার বন্ধুর জন্য মনটা আমার কেমন করছে। চল সেখানে গিয়ে। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট ভাবি, কি হয়েছে কমলা? ছোট সাহেবকে খুনের অভিযোগে পুলিশ ধরে নিয়ে গেছে। খুন? হ্যাঁ। সাগর খুন করেছে? না, ছোট সাহেব খুন করে নাই। খুন করছে বড় ভাবিরা বন্ধু, আর সেই খুনের অভিযোগ ছোট সাহেবের উপর চাপাই দিছে। পুলিশেরা ছোট সাহেবের ধরে নিয়ে গেছে। আর আমার বন্ধু হাসান? হাসান কোথায়? তার এরে বড় ভাবি আর তার বন্ধু মাইরা ঘর থেকে তাড়াই দিয়া বাড়ি দখল করে নিছে। আর সেই দুঃখে তার হার্ট অ্যাটাক করছে। তারা ওরা হাসপাতালে। বাবা, তুমি হাসপাতালে গিয়ে আমার শ্বশুরকে দেখে কমলাকে নিয়ে থানায় গিয়ে ওসিকে সব খুলে বলো। আর তুই? আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। চল কমলা, চলেন। করতে যাবো সুইডেন, সুইজারল্যান্ড হয়ে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসে। আরে তুই এখানে? হ্যাঁ, এ বাড়িতে তোর আর আমার সমান অধিকার।
কিন্তু এখন এই বাড়ি তো শ্বশুরের নয়, এখন এই বাড়ি আমার। আর আমার বাড়িতে তোর কোনো অধিকার নেই। আজকের পর তুই যদি বেঁচে থাকিস তবেই তুই এখানে তোর অধিকার প্রতিষ্ঠা করতে পারবি। আমাকে মারতে এসেছিস তুই? আফসোস, আমাকে মারতে এসে আজ এখানে তোর জীবন দিতে হবে। তুই আমার কোমলতা দেখেছিস, কিন্তু আমার কঠোরতা দেখিসনি। এবার আমি তোকে দেখাবো। আমি ফুলের মতো বউ ছিলাম, তুই সেই ফুল ছিঁড়ে ফেলতে চেয়েছিলি। আর ফুল ছিঁড়তে গেলে কাটার ঘা খেতে হয়। কাল নাগিনী, এই সাজানো সুখের সংসারে তুই বিষাক্ত ছোবল মেরেছিস। তুই আমার স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশে দিয়েছিস। তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস। আজ আমি তোর বিষাক্ত হাত ভেঙে ফেলবো। তোর শরীরটাকে ক্ষত বিক্ষত করে তোর গায়ে লবণ ছিটিয়ে দেবো। কিন্তু এত বড় প্ল্যান সাকসেস করতে তুই একাই এসেছিস? 100 শয়তানকে মারতে আল্লাহর সৃষ্টি একটি মানুষই যথেষ্ট। শয়তানের কাছে মানুষ কেন, ইবলিশও কাবু মানে। এখন আমি সে কথাই প্রমাণ করে দেব। ডার্লিং রাহুল। বলো ডার্লিং। কোন নারী তার ভালোবাসার ভাগ কাউকে দেয় না, কিন্তু আমি তোমাকে দিচ্ছি। তুমি ওই ছোট বড় দেমাগ ইজ্জত ভেঙে গুলিয়ে দাও। তুই আমার বউর সাথে ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে এই বাড়ি দখল করতে চেয়েছিলিস। দেখ কেমন লাগে। দলিলের জন্য তুই আমার স্বামী আর শ্বশুরকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিস, বল সে দলিল কোথায়? বল দলিল কোথায়? রাহুল, দলিল তাদেরকে দিয়ে দাও, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি বললে ক্ষতি নেই, সব সম্পত্তির মালিক আমি হব, আমি দলিল দেব না। তুমি কি বলছো? ঠিকই বলছি, তোর কোনো দরকার নেই, আমার লিমা আছে। তুই আমার সাথে বেইমানি করেছিস। আমাকে মাফ করে দাও বোন। বল এবারে দলিল কোথায়? বল দলিল দে, নইলে জীবন দে। বল দলিল কোথায়? বল দলিল কোথায়? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই দলিল দিয়ে তুই আমার শ্বশুরকে ঘর থেকে বের করে দিয়েছিলি। এই দলিলের জন্য আমার স্বামীকে মিথ্যে খুনের অভিযোগে পুলিশে দিয়েছিস।
খুনের আসামি করেছে কে? আমি করেছি। বল আসল খুনি কে? রাহুল ওই লোকটাকে খুন করেছে। সাগর নির্দোষ। আমার তো দিচ্ছিস এই ওদের নিয়ে চলো। ভাইজান, বাবাকে দেখতে যাবেন না? আমি কোন মুখে বাবার কাছে যাব? কোন মুখে? আমি যে ভীষণ অপরাধী। ভাইজান, আপনি আপনার অপরাধ যখন বুঝতে পেরেছেন তখন সে অপরাধ আর অপরাধ নাই। চলুন বাবার কাছে ক্ষমা চেয়ে আপনার অপরাধের প্রায়শ্চিত্ত করবেন ভাইজান। বাবা, বাবা, আপনি এখন কেমন আছেন বাবা? আমি খুব ভালো আছি মা, খুব ভালো আছি। তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, আমার হৃৎপিণ্ড থেমে যাচ্ছিল। তুমি ফিরে এসেছো, আমার সব কিছু আবার সচল হয়ে গেছে। ও আবার এখানে এসেছে কেন? ওকে বলো চলে যেতে। আমার বিষয় সম্পত্তি কিছুই চাই না, ওকে সব নিয়ে চলে যেতে বলো। ও যেন আমার কাছে কোনোদিন না আসে। ওকে চলে যেতে বলো বাবা। ওকে চলে যেতে বলো। আপনি উত্তেজিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না বাবা। ভাইজানের কোনো দোষ নেই, সব দোষ ওই ভাবি আর তার বন্ধুর। ভাইজান ছিল দাবার গুটি, পরে ভাইজান বুঝতে পেরে আমার সাথে মিলে আপনার বিষয় সম্পত্তি সব ফিরিয়ে এনেছে। সাগর কোথায়? সাগরকে দেখছি না যে। তোর অপমানের কথা শুনে সাগর ওই বাড়িতে গিয়েছিল ওদের মারতে। ওরা ওকে মিথ্যে খুনের দায়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। সাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এখন ওরা ছেড়ে দেবে, আসল খুনি ধরা পড়ে গেছে। বাবা, ওসি সাহেব বলে গেছেন থানায় গিয়ে ছাড়িয়ে নিয়ে আসতে। আপনি থানায় গিয়ে বললেই ও ছেড়ে দেবে। আপনি যান বাবা। ওসি খুব ভালো মানুষ, জামিন চাইতেই দিয়ে দিল। বাবা, বাবা রবি কোথায়? তোমরা সবাই চুপ করে আছো কেন? বলো বাবা, বলো আমার রুবি কোথায়? আঙ্কেল, আঙ্কেল বলুন রুবি কোথায়? তুই রুবিকে বলেছিস ও বাড়িতে থাকলে তোর মরামুখ দেখবে। তোমার মরামুখ দেখতে চায় না বলেই রুবি এ বাড়িতে ফিরে আসেনি বাবা। এখন তুই পারিস তোর কসম ফিরিয়ে নিয়ে বৌমাকে বাড়িতে ফিরিয়ে আনতে। আমি আমার কসম ফিরে নিলাম, আমি ওকে ফিরিয়ে আনবো। এখন বলো বাবা, রুবি কোথায়? বৌমাকে বিয়ে করে তার যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে, রাগ করে বৌমা সে বাপের বাড়িতেই আছে। যা, আবার তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়। আমি রুবিকে ফিরিয়ে আনতে যাচ্ছি বাবা। যাই যাই ভাইয়া। রুবি, আমার ফুলের মতো নিষ্পাপ বউ, হেসো, আমাকে ক্ষমা করে আমার বুকে এসে আমার বুকটা শান্তিতে ভরিয়ে দাও। হেসো, হেসো।